বালুরঘাট হাই স্কুল প্রশ্নবিচিত্রার 2 নম্বর স্কুলটা আজকে সলভ করব। 2 নম্বর স্কুলটা হলো বালুরঘাট হাই স্কুল। 1 নম্বর প্রশ্ন হলো সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি দর্পণের ওপর আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে। মনে রাখতে হবে এখানে লম্বভাবে পড়ছে, মানে প্রতিফলন কোণ অবশ্যই 0 ডিগ্রি হবে। তাহলে আমরা কত লিখব? এটা 0 ডিগ্রি হবে। একটি দণ্ডচুম্বকের 2টি মেরু থাকে, তাহলে একটি তড়িৎচুম্বকের মেরু কটা থাকবে? মনে রাখতে হবে তড়িৎচুম্বকেরও মেরু কিন্তু 2টো মেরু থাকবে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। কুয়াশা হলো অপশান এ স্বচ্ছ মাধ্যম, অপশান বি ঈষৎ স্বচ্ছ মাধ্যম, অপশান সি অস্বচ্ছ মাধ্যম, অপশান ডি কোনোটিই নয়। কুয়াশা মনে রাখতে হবে এটা হলো ঈষৎ স্বচ্ছ মাধ্যম, অর্থাৎ অপশান বি হবে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। 4 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো আজকে আমরা বালুরঘাট হাই স্কুল অর্থাৎ 196 এবং 197 পেজ প্রশ্নবিচিত্রায় তোমরা দেখবে। কেমন লাগছে? সম্পূর্ণ সলভ করা হচ্ছে ব্যাখ্যা সহযোগে। যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে এই যে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে থাকে টাংস্টেন, নাইক্রোম, তামা, নিকেল, অবশ্যই অপশান এ টাংস্টেন। অপ্রচলিত শক্তির উৎস কয়লা, প্রাকৃতিক গ্যাস, সৌরশক্তি, কেরোসিন। এটা অবশ্যই অপশান সি হবে। সৌরশক্তি হলো অপ্রচলিত শক্তির উৎস, অর্থাৎ অপ্রচলিত শক্তির উৎস সৌরশক্তি, অপশান সি। চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে, আকর্ষণের পূর্বে অবশ্যই আবেশ ঘটে, অপশান সি হলো আবেশ। এরপরে আমরা চলে আসব 2 দাগের প্রশ্ন। সেটা হলো চুম্বকের চুম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ? এটা মনে রাখতে হবে। আমরা এখানে উত্তরটা লিখে দিচ্ছি 0.85 গুণ। 0.85 গুণ এটা হবে। 2টা প্রাইমারি সেলে কোন শক্তিতে কোন শক্তির রূপান্তর ঘটে? প্রাইমারি সেলে এটা আমরা বলবো রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। তাহলে প্রাইমারি সেলের উত্তরটা হলো রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। তাহলে প্রাইমারি সেলে কোন শক্তিতে কোন শক্তি রূপান্তর ঘটে? প্রাইমারি সেলে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর ঘটে? এটা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তর ঘটে। তিনেরটা হলো আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ। আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ আমরা অবশ্যই বলবো সেটা হলো রংধনু। কি বলবো? রংধনু। তাহলে আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ হলো রংধনু। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো সৌরশক্তি জীবদেহে কি রূপে আবদ্ধ হয়? এটা রাসায়নিক শক্তি হিসাবে। সৌরশক্তি জীবদেহে রাসায়নিক শক্তি হিসাবে। তাহলে সৌরশক্তি জীবদেহে কি রূপে জমা হয়? এটা রাসায়নিক শক্তি হিসাবে। কোন ধরনের প্রতিফলন আমরা দেখতে পাই? অবশ্যই এই যে 5-এর উত্তরটা হলো এটা বিক্ষিপ্ত, অর্থাৎ বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য আমরা দেখতে পাই। তাহলে এই উত্তরগুলো হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো 3 দাগের 1-এর প্রশ্নটা। সেটা হলো আলোর প্রতিফলনের 2টো সূত্র কি কি আছে? 3 দাগের 1-এরটা
আলোর প্রতিফলনের দুটো সূত্র আছে। এক নম্বর হলো আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। 2 নম্বর সূত্রটা হলো আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান পরস্পর সমান হবে। তাহলে এইটা হলো দুটো সূত্র আছে, প্রতিফলনের দুটো সূত্র। ভালো করে পড়ে নেবে, ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষা এরকমভাবে কিন্তু তোমরা লিখবে হবে। তারপরে আমরা 3-এর 2-এরটা অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? দেখে নাও উত্তরটা কিভাবে পরীক্ষায় লিখতে হবে, একটু লক্ষ্য করো। অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কারণ অ্যাম্বুলেন্স হলো আহত বা অসুস্থ যাত্রীবাহী গাড়ি। অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকার কারণ সামনের গাড়ির আয়নায় অক্ষরসহ শব্দটি যে প্রতিবিম্ব সৃষ্টি হবে তা পার্শ্বীয় পরিবর্তনের ফলে উল্টে যাবে, অর্থাৎ সোজা হয়ে যাবে, ফলে আয়নাতে দৃশ্যমান হবে। তাই গাড়ির সামনের চালক লেখাটি সহজে দেখতে পাবে এবং পথ ছেড়ে দেবে। তাহলে এটা হলো অ্যাম্বুলেন্স কথাটি উল্টো কেন থাকে তার ব্যাখ্যাটা। তাহলে মেন কথাটা হলো যে অ্যাম্বুলেন্স উল্টো লেখা থাকে কারণ হলো সামনে যখন গাড়ি থাকবে সেই গাড়িতে এই অ্যাম্বুলেন্স কথাটি মানে সোজা হয়ে যাবে। সোজা হয়ে গেলে কি হচ্ছে, তাহলে সেই আয়নাতে দেখা যাবে, তাহলে গাড়ির চালক সামনের গাড়ির চালক সহজে দেখতে পাবে, ফলে তাকে পথটা ছেড়ে দেবে। এরপরে আমরা চলে আসছি 4-এর দাগে। তাহলে 3-এর দাগের 1-2 হয়ে গেল। 4-এর দাগে হলো তড়িৎচুম্বক কাকে বলে, তড়িৎচুম্বকের শক্তি বাড়ানোর উপায়গুলো কি কি? 4-এর দাগের প্রশ্নে তাহলে তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বককে আমরা কি বলবো? তড়িৎচুম্বক বলবো। তড়িৎচুম্বক বৃদ্ধির যে উপায়গুলো, 1 নম্বর হলো আমরা কি বলবো? পাক সংখ্যা বৃদ্ধি করতে হবে। 2 নম্বর হলো প্রবাহ মাত্রার মান বৃদ্ধি করতে হবে। পাক সংখ্যা বৃদ্ধি করতে হবে, প্রবাহ মাত্রার মান বৃদ্ধি করতে হবে। তারপরে বলা আছে আমাদের পরের প্রশ্নটায় 4-এর দাগে 2 চুম্বকের মেরু উদাসীন অঞ্চল কাকে বলে এবং চুম্বক শলাকা কি? তাহলে চুম্বকের মেরু বলতে দেখা যাচ্ছে NS, এই দুটো প্রান্তকে চুম্বকের মেরু বলবো। অর্থাৎ চুম্বকের দু প্রান্তে যে অঞ্চলে চুম্বকটির আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, মানে এই অঞ্চলে আকর্ষণ বিকর্ষণ সবচেয়ে বেশি, এই স্থানকে আমরা কি বলবো? চুম্বকের মেরু বলবো। অর্থাৎ চুম্বকের মানে যে স্থানে আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি সেই স্থানকে আমরা কি বলবো? চুম্বকের মেরু বলবো। আমরা চলে আসবো উদাসীন অঞ্চল। চুম্বকের 2 মেরুর মধ্যবর্তী যে অঞ্চলে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ কোনো কিছুই থাকবে না তাকে আমরা উদাসীন অঞ্চল বলবো। মানে চুম্বকের মেরুর মধ্যবর্তী একটা অংশ থাকবে যেখানে আকর্ষণ বা বিকর্ষণ কোনো ক্ষমতাই থাকবে না, তাকে উদাসীন অঞ্চল বলবো। এর অপর নাম হলো ভবঘুরে অঞ্চল। আর চুম্বক শলাকা কি? পাতলা ইস্পাতের পাত দিয়ে তৈরি সরু যে প্রান্তমুখ যুক্ত চুম্বককে আমরা কি বলবো? চুম্বক শলাকা বলবো। এর একটি তরল জ্বালানির উদাহরণ দিতে বলছে। বায়ু প্রবাহে শক্তি ব্যবহারের কি কি সুবিধা হয় এটা বলতে বলছে। তাহলে একটি তরল জ্বালানির নাম হলো পেট্রোল। বায়ু প্রবাহ ব্যবহারের সুবিধা হলো 1 নম্বর হলো বায়ুকলের গঠন সরল, আকারে ছোট হয়, প্রতিস্থাপন করা সোজা হবে। 2 নম্বর পয়েন্ট হলো পরিবেশ দূষণ ঘটায় না, এটা পরিবেশ বান্ধব শক্তি। 3 নম্বর হলো মানে উৎপাদন ব্যয় বা খরচা খুব কম। তারপরে আমরা 4-এর প্রশ্ন চলে আসছি। 4-এর প্রশ্ন হলো ফিউজ তার বর্তনীকে উচ্চ প্রবাহ থেকে কিভাবে রক্ষা করে, এবং তারপরে একটা পার্ট আছে যে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেমি হলে চুম্বক দৈর্ঘ্য কত হবে। তাহলে মনে রাখতে হবে যে ফিউজ তার কীভাবে কাজ করে। ফিউজ তারের গলনাঙ্কের মান নিম্ন হয় এবং রোধ উচ্চ হয়। উচ্চ রোধের জন্য তাপ উৎপন্ন হয়, গলনাঙ্ক কম হওয়ার জন্য ফিউজ তারটি গলে গিয়ে বর্তনী ছিন্ন করে।
কোনো কারণে যদি উচ্চমানের তড়িৎ প্রবাহ যায় তাহলে ফিউজ তারটা গলে যাবে, গলে গিয়ে দামি যন্ত্রগুলোকে তাপের প্রবাহের হাত থেকে রক্ষা করতে পারবে। তাহলে ফিউজ তারের মেন বৈশিষ্ট্য হলো যে গলনাঙ্ক কম, রোধ বেশি। রোধ বেশি হওয়ার জন্য জুলের সূত্র অনুসারে প্রচুর তাপ উৎপন্ন হবে, প্রচুর তাপ উৎপন্ন হলে ওটা ফিউজ তারটি গলে যাবে। এবারে গলে গেলে কি হবে, তাহলে বর্তনী বিচ্ছিন্ন হয়ে যাবে। বর্তনী বিচ্ছিন্ন হওয়ার জন্য তাহলে ঘরে যে সকল দামি যন্ত্রপাতি রাখা আছে সেগুলো রক্ষা পেয়ে যাবে। আমাদের বিয়ের পার্টটা আছে যে সাশ্রমে যদি জ্যামিতিক দৈর্ঘ্য হয় তাহলে আমার চৌম্বক দৈর্ঘ্য কত হবে, তাহলে সেটা হবে 5.95 সেমি। তাহলে কত হবে, এটা গুণ করলে মনে রাখতে হবে 5.95 সেমি, কারণ আমরা জানি চৌম্বক দৈর্ঘ্য সমান 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেমি, এটা গুণ করলে কত হবে 5.95 সেমি। অর্কিড মূলের কাজ। অর্কিড মূলের কাজ কি? অর্কিড মূলের কাজ এখানে মনে রাখতে হবে বাতাস থেকে জলীয় বাষ্প নেওয়া, এটা হলো অর্কিড মূলের কাজ। মোটরের পত্রাকর্ষ কি করে? এটা হলো আমরা বলবো আরোহণে সাহায্য করে। এটা মনে রাখতে, আরোহণে সাহায্য করে মোটরের পত্রাকর্ষ। তারপরে কোন গাছের পাতার রস আমরা ওষুধ হিসাবে গ্রহণ করি? এটা আমরা বলবো নিম। এটা আমরা নিম বলবো বা কালমেঘ বলবো, নিম কালমেঘ এগুলো বলবো। শূন্যস্থান পূরণ করতে বলছে পরাগ মিলনের পর ফুলের গর্ভাশয়, এখানে ড্যাশে হবে গর্ভাশয়। এটা গর্ভাশয় ফলে ও ডিম্বক বীজে পরিণত হয়। তাহলে পরাগমিলনের পর ফুলের গর্ভাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। এটা হয়ে গেল। তারপরে আমরা 3-এর 1-এ চলে আসবো। স্বপরাগযোগ কাকে বলে? ছোলা বীজের পত্র বীজের কাজ কি? চলে আসছি স্বপরাগযোগ 3-এর 1-এরটা। কোনো ফুলের পরাগরেণু থেকে ওই ফুলের গর্ভমুণ্ডে, কোনো ফুলের পরাগরেণু থেকে যখন ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করা হয়, তখন এই ঘটনাকে আমরা কি বলবো? স্বপরাগযোগ বলবো। তাহলে কোনো একটা ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে বা ওই গাছের অন্য কোনো গর্ভমুণ্ডে স্থাপন করা হয়, তখন এই ঘটনাকে আমরা কি বলবো? স্বপরাগযোগ বলবো। আর ছোলা বীজের যে বীজপত্রের কাজ কি? 1 নম্বর হলো খাদ্য সঞ্চয় করা, আর 2 নম্বর হলো অঙ্কুরোদ্গমের সময় শিশু উদ্ভিদকে খাদ্য সরবরাহ করা। হলো ছোলা বীজের যে বীজপত্রের কাজ আমরা জানি। তারপরে পাকা ফল কাটলে স্ত্রী অ্যানোফিলিস মশা উড়ে আসে না, ড্রসোফিলা মাছি উড়ে আসে, এটা কেন? তারপরে বলা আছে ব্যবহারিক জীবনে H2S এর অপকারিতা উল্লেখ করতে বলছে। মনে রাখতে হবে যে ড্রসোফিলা মাছির ঘ্রাণেন্দ্রিয়তে অবস্থিত গন্ধ ধরার একটা প্রোটিন থাকে, ফলে পাকা ফল যখন কাটা হয় তখন এই গন্ধ ড্রসোফিলা মাছিরা ঘ্রাণেন্দ্রের সাহায্যে গ্রহণ করে, মস্তিষ্কে প্রেরণ করে এবং বুঝতে পারে এবং তীব্রতার দিকে ছুটে যায়। তাহলে ব্যাপারটা হলো ড্রসোফিলা মাছির ঘ্রাণেন্দ্রিয়তে গন্ধ ধরার একটা প্রোটিন থাকে। পাকা ফল কাটলে ওই ফলের মিষ্ট গন্ধ ছড়িয়ে পড়ে, তখন ঘ্রাণেন্দ্রের সাহায্যে গ্রহণ করে এবং মস্তিষ্কে অনুভূতি সৃষ্টি করে এবং তখন তীব্রতার দিকে ছুটে যায়, অর্থাৎ ঘুরিয়ে বলে কাটা ফলের দিকে ছুটে যায়। কিন্তু স্ত্রী অ্যানোফিলিস মশার কাটা ফলের দিকে গন্ধ চিনতে পারে না, কারণ ওটা গন্ধ ধরার কোনো, স্ত্রী অ্যানোফিলিস মশার গন্ধ ধরার কোনো প্রোটিন থাকে না, ফলে গন্ধ চিনতে পারে না। তাই পাকা ফল কাটলে স্ত্রী অ্যানোফিলিস মশা সেখানে উড়ে আসে না। আচ্ছা, H2S এর একটা অপকারিতা আমরা কি বলবো? H2S হলো বিষাক্ত গ্যাস, বদ্ধ নর্দমা
সেপটিক ট্যাঙ্কে জমা H2S প্রশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে বিষক্রিয়া সৃষ্টি হয়, অনেক সময় মৃত্যু হতে পারে। তাহলে H2S হলো বিষাক্ত গ্যাস, বদ্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে থাকে। এটা হলো নিঃশ্বাসের সঙ্গে প্রবেশ করে নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে বিষক্রিয়া ঘটতে পারে এবং মৃত্যু হতে পারে। আজকে আমরা তাহলে 195 এবং 196 যে পেজে যে বালুরঘাট হাই স্কুলটা আছে, 195, 196 এবং 196 এবং 197 পেজ যে বালুরঘাট হাই স্কুলটা আছে তার উত্তরটা সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওর যে লিঙ্কটা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।